জেএসসিতে গোল্ডেন পাওয়া তিশা হঠাৎ করে আত্মহত্যা করায় এলাকার মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে। সেদিনই তো তিশার বাবা জনাব হারুন এলাকার সবাইকে মিষ্টিমুখ করালো। আহারে, বাপটার মুখের দিকে তাকানো যায় না। মা তো কান্না করতে করতে অজ্ঞান হয়, আবার জ্ঞান আসে, আবার অজ্ঞান হয়। বাবা মায়ের একটাই জিজ্ঞাসা, আমরা তো আমাগমের কোনো চাওয়াই অপূর্ণ রাখিনি, তাহলে আমাগো মাইয়া কেন এই কাম করলো? আল্লাহ রে, আমার মেয়ে কেন এই কাম করলো? এলাকার মানুষদের মাঝেও একই প্রশ্ন। কত সাবলীল একটা মেয়ে, আহা! আদব কায়দা দিয়ে সবার মন জয় করত, কত সুন্দরভাবে কথা বলতো। কি এমন হলো মেয়েটা যার জন্য এই কাজটা করতে হলো? তিশার বান্ধবীরাও কিছু বুঝলো না। তিশার এই অকাল বিদায়ে তারাও ভেঙে পড়ল। খাওয়া দাওয়া করতে পারে না কেউ। এত ভালো একটা সহজ পাঠীর রহস্যজনক বিদায়ে তারা মর্মাহত। তিশার কোনো ছেলের সাথেও সম্পর্ক ছিল না। তাহলে কী কারণে এইটা হলো কেউ বুঝলো না কিছুই। প্রায় 2 মাস হয়ে গেছে তিশা মারা গেছে। মোটামুটি তিশার বাবা মা ছাড়া সবাই ভুলতে বসেছে ব্যাপারটা। আজ তিশার বান্ধবীর মধ্যে রিনা, রূপা, নীলা গিয়েছে শপিং করতে। সাথে ছেলে বন্ধু হিসাবে তুহিনকে নেওয়া হয়েছে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে শপিং করতে করতে। এদের সবার বাসা ফেরার হয় তিশাদের বাসার সামনে দিয়ে। তিশার বাবার সামনে আসতে রূপা বলল, তিশা যদি আজ বেঁচে থাকতো হয়তো এখন বারান্দায় বসে বসে কবিতা পড়ত। পাশ থেকে রিনা বলল, ঠিক, আমিও দেখতাম তিশা এই সময় বারান্দায় বসে কবিতা পড়ত যখনই আসতাম। তিশাদের বাসায় অবশ্য এখন কেউ নেই, বাড়িটা তালামারা, কেউ থাকে না। তিশার বাবা মা তাদের ছেলের কাছে চলে গিয়েছে। এক ভাই এক বোন ছিল তিশাদের। বোন বলতে তিশা তো মারাই গেল, শুধুই বেঁচে আছে ছেলেটা। বাবা মা তাই ছেলের কাছে চলে গিয়েছে। তিশাদের বাড়ি অতিক্রম করার সময় তুহিন চেঁচিয়ে বলল, দেখ দেখ, বারান্দায় কেউ বসে আছে। তারা সবাই অবাক হয়ে দেখল, আসলেও তো বারান্দায় কেউ বসে আছে। কে সে? এখানে কি করছে? তারা মোটামুটি ভয় পেলেও আগ্রহ হয়ে উঠেছে। হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল এরা। তুহিন বলল, তোরা আমার পিছনে পিছনে আয়, দেখি এটাকে, এখানে কি করে। সন্ধ্যার সময় চাঁদ উঠেছে বলে হালকা চাঁদের আলোতে এই ঘন জারুর বনের মাঝে নীরব বাড়িটা যেন রহস্যময় হয়ে উঠেছে। তিশার বাবা মা বাড়িতে না থাকায় শুকনো পাতায় উঠোন ভরে উঠেছে। পায়ের নিচে পাতাগুলো শব্দ করে মিশে যাচ্ছে। ধীরে ধীরে সতর্কতার সাথে তারাও লোকটার কাছাকাছি চলে যেতেই মনে হলো লোকটা বুঝে ফেলছে। তাড়াহুড়ো করে উঠে পড়ল লোকটা। দাঁড়ানো লোকটার চেহারা দেখতে পাচ্ছে না তারা। তুহিন বলল, কে আপনি? এখানে কি করেন? নিশ্চুপ। আবারও বলল, কে আপনি? কি করেন এখানে? কিছু না, এমনি। এই বলে লোকটা বারান্দা পেরিয়ে ওদিকে ঘন কালো ঝোপটায় ঢুকতে লাগলো। তুহিনরা সবাই কণ্ঠস্বরটা চেনে ফেলল। মোবাইল ফ্ল্যাশ দিয়ে অন করতে তারা নিশ্চিত হলো এবং তারা একসাথে বলল, মুরাদ ভাই, মুরাদ ভাই, আমরা আপনাকে চিনে ফেলেছি। দাঁড়ান বলছি, দাঁড়ান। ঝোপটা নড়ে উঠলো, কোনো উত্তর পাওয়া গেল না। তাদের মধ্যে বেশ কৌতূহল জাগলো, মুরাদ ভাই এই টাইমে এখানে কি করতে এসেছিল। এরকম নানান রকম প্রশ্ন মনের মধ্যে নিয়ে তারা বাড়ি ফিরল। মুরাদ ক্লাস 10-এ পড়ে। তাদের বিদ্যালয়ের ছাত্র, অন্তত মেধাবী মানুষ মুরাদ। যেমন মেধাবী তেমন ভদ্র ও তেমনই ভালো। কিন্তু তিনি এত রাতে এখানে কি করছিল সেটাই তাদের মধ্যে কিছুতেই বুঝে আসছিল না। অবশ্য ওরা নিজেদের মধ্যে ব্যাপারটা গোপন রাখবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আসলে কাহিনীটা কি সেটা ভালোভাবে জানার পর ব্যাপারটা অন্যদের জানানো উচিত, এর আগে নয়। তুহিন পরদিন স্কুলে গিয়ে মুরাদ ভাইয়ের খোঁজ করলো, কিন্তু সেদিন মুরাদ স্কুলে আসেনি। আর আরও 4 দিন পর স্কুলে আসে। স্কুলে আসার পর তুহিন গিয়ে মুরাদের কাছে জিজ্ঞাসা করে সেদিন ওখানে তিনি কেন গিয়েছিলেন। মুরাদ বুঝে ফেলেছে তুহিন তাকে ভালোভাবে চিনে ফেলেছে। এখন কিছু লুকিয়ে লাভ নেই। মুরাদ বলল, আসলে তিশাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, যেটা কখনো জানাতে পারিনি। তুহিনকে নিয়ে মুরাদ তার মেসে যায়। গিয়ে মুরাদ তুহিনকে তার লেখা চিঠিগুলো দেখায়। একটা চিঠি দেওয়া হয়নি তিশাকে। কত রকম প্রেম কাব্য ভাষায় লেখা চিঠিগুলো স্তূপাকারে পড়ে রয়েছে। কখনো সে দিতে পারেনি। সেই ব্যর্থতা, সেই কষ্ট আজও মুরাদকে তিশাদের বাড়িতে নিয়ে যায় তিশা যে জায়গাগুলোতে সচরাচর ঘুরে বেড়াতো, সেই স্মৃতিময় জায়গাগুলোতে। এসব ঘটনা শুনে তুহিন বেশ কষ্ট হয়। তার মনটা ভারাক্রান্ত হয়ে যায়। ভারাক্রান্ত মন নিয়ে সে তার বাসায় ফিরে। কিন্তু ঘুমানোর আগে সে ভাবে, আচ্ছা, তিশা আত্মহত্যা করার পিছনে মুরাদ ভাইয়ের হাত নেই তো? এবার ভাবে, এসব কি ভাবছি, এরকম তো কখনোই হতে পারে না। মুরাদ ভাই কত ভালো মানুষ। কিন্তু আবার তার ভাবতে ইচ্ছে হয়, বলা তো
যায় না, হয়তো মুরাদ ভাইয়ের থেকে কোনো একটা ব্যবহার বা অন্য কিছুর জন্য তিশাকে নিজেই হত্যা করেছে। এরকম নানা রকমের অপ্রত্যাশিত প্রশ্ন নিয়ে তুহিন ঘুমায়। কিছুদিন পরে আবার আরেকটা নতুন ব্যাপার, এলাকার মানুষ সমালোচনার ঝড় শুরু করলো। বাজারে একমাত্র সৎ ও আদর্শ ব্যবসায়ী জনাব রফিক, যার একটা লাইব্রেরি আছে, তার নামে ধর্ষণের চেষ্টা একটা অভিযোগ উঠে আসে। কলেজ পড়িয়া সুমি নাকি তার লাইব্রেরিতে বসে বই পড়ছিল। তখন প্রায় বিকেল হয়ে এসেছে। হঠাৎ করে লাইব্রেরি পড়ার রুমের দরজাটা লাগিয়ে রফিক মিয়া নাকি তাকে ধর্ষণের চেষ্টা করেছে। এ নিয়ে এলাকার মধ্যে আন্দোলন শুরু হয়েছে। রফিক মিয়া এলাকা ছেড়ে পালিয়েছে। তিশার আত্মহত্যার পর এরকম আরও কয়েকটি অপ্রত্যাশিত খবর এলাকায় রটিয়ে গেছে। সবাই বলাবলি করতে লাগলো, আসলে ব্যাপারটা কি হচ্ছে আজকাল আমাদের এলাকায়। সব কিছু ভাবনা যেন মিথ্যে হয়ে যায়। এবার যে খবরটা শুনে তুহিনের মধ্যে আরেকটা প্রশ্ন জাগ্রত হলো। সে তন্ন তন্ন করে রফিক মিয়াকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও পেল না। এদিকে রফিক মিয়ার মনেও নানান রকম প্রশ্ন। পৃথিবীটা তার কাছে অপরিচিত লাগছে এখন। বোনের বাড়ির 2 দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনে উঠেছে। ভিতর রফিক মিয়া চারপাশে অগোছালোভাবে তাকায়। ট্রেনের ভিড়ে নিজেকে অসহায়ের ন্যায় মুড়িয়ে রাখে। শীতে পড়তে শুরু করেছে। ঠান্ডার কাপড় আনেনি, শীতে কাঁপছে। পাশের সিটে থাকা একজন সুন্দরী মেয়ে তার ব্যাগ থেকে একটা চাদর রফিক মিয়াকে দিয়ে বলল, আপনি তো সাথে কিছুই আনেননি, কিন্তু তবু শীতের কাপড় আনা উচিত ছিল, এটা জড়িয়ে নিন ভাই। রফিক মিয়া হাঁ করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। এই যে ভাই। জি ধন্যবাদ আপনাকে আপা, খুব ঠান্ডা লাগছিল। মেয়েটা একটা মিষ্টি হাসি দিয়ে কানে হেডফোন লাগিয়ে নিল। কিছুক্ষণ পর আবার হেডফোন খুলে রফিক মিয়াকে উদ্দেশ্য করে বলল, নামার সময় দিয়ে যাইয়েন ভাই। এটা বলে জোরে একটা হাসি দিল সুন্দরী মেয়েটা। রফিক মিয়া এই হাসির সৌন্দর্যে হারিয়ে গেল। না, অন্য কিছু না। রফিক মিয়া মুগ্ধ হলো, এই যা। কিন্তু রফিক মিয়া বেশিক্ষণ আর ভালো লাগাতে থাকতে পারল না। রফিক মিয়া মনে মনে ভাবল, আপনি যদি আমার চলমান উপাধি জানতেন, হয়তো চাদর না দিয়ে পুলিশ ডাকতেন। সবই ভাগ্য। এদিকে তুহিন চঞ্চলতা বেড়েই চলছে। তার মনে অজানা হাজারো প্রশ্ন। ছোট মানুষ, এত কিছু বোঝে না। তাই সে তার নিকট আত্মীয় এলাকা বড় ভাই আমজাদের কাছে গেল। আমজাদ ন্যাশনাল ভার্সিটি থেকে আইনি লেখাপড়া করেছে। সে গ্রামে থাকে। তার কাছেও বেশ অদ্ভুত লাগছে ব্যাপারগুলো। কি হচ্ছে সেটা খতিয়ে দেখতে হবে। যদিও পুলিশ এসব বিষয়ে এলাকায় এসে তেমন বেশি মাথা ঘামায় না। তাই আমজাদ তুহিনকে বলল, তারা এই ব্যাপারটা নিয়ে যতটুকু সম্ভব তল্লাশি চালাবে। আসলে কি অন্য কিছু হয়েছে, নাকি সত্যি এসব ঘটেছে, তারা যে বিষয়টা প্রমাণ করার চেষ্টা করবে। পরের দিন বিকালবেলা আমজাদ ও তুহিন দুজনে মিলে সুমির বাসায় গেল। সুমির বাসায় গেলে প্রায় 2 ঘন্টার মতো সুমির সাথে কথা বলে তারা। সুমিকে জিজ্ঞাসা করা হলো, রফিক ভাইয়ের মতো একজন ভালো মানুষ কেন এত বড় একটা জঘন্য কাজ করতে চেয়েছিল সেদিন? এটার কি বিশেষ কোনো কারণ আছে কি না? না ভাই, আমার এখনও কান্না পায়। ছি, রফিক ভাইকে বড় ভাই ছাড়া কোনো কিছুই ভাবিনি। সুমি অন্তত দুঃখের সাথে তার ঘটনাগুলো বলা শুরু করে দিল। আমি কলেজ থেকে বাসায় আসার পথে ভাবলাম, অনেকদিন যাবৎ বই পড়া হয় না, একটা গল্পের বই বাসায় নিয়ে আসি। রিক্সা না পাওয়ার কারণে হেঁটে হেঁটে লাইব্রেরিতে যাওয়ার কারণে আমার খুব ক্লান্ত লাগছিল। তো ভাবলাম লাইব্রেরি থেকে রফিক ভাইকে বলে একটা গল্পের বই নেওয়ার পর সেটা কিছুক্ষণ ওখানে পড়ে হয়তো ক্লান্তিটা চলে যাবে, এরপর আমি বইটা নিয়ে বাসায় চলে আসব। তাই লাইব্রেরির মধ্যে থাকা রিডিং রুমটায় আমি ঢুকি। যদিও সাধারণত ওইখানে সবসময় 2-3 জন পড়তে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন তার মধ্যে কেউ ছিল না। এরকম ঘটনা কখনো ঘটেনি, তাই আমি একা একা নিশ্চিন্তভাবে পড়েছিলাম হুমায়ুন আহমেদের মধ্যাহ্ন বইটা। তখন খুব মনোযোগ দিয়ে বইটা পড়ছিলাম। ব্যস্ততা থেকে আমি খানিকটা দূরে চলে গেছিলাম ও বইয়ের মধ্যে ডুবেছিলাম। তখন হঠাৎ আমাকে রফিক ভাই বলল, কি কেমন আছো সুমি? আমি বললাম, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। অনেক দিন পর এখানে এলে? আমাদের তো ভুলেই গিয়েছিল, তাই না? আমি বললাম, না ভাই, একটু ব্যস্ত ছিলাম, তাই লাইব্রেরিতে বেশি আসা হয় না। আপনাদের কি ভোলা এত সহজ? এরকমভাবে কয়েকটা কথা বলার পর রফিক ভাই হঠাৎ করে দরজা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি বললাম, ভাই দরজাটা লাগাচ্ছেন কেন? উনি বললেন, কেন লাগাচ্ছি সেটা তুমি বোঝো না? আমি বললাম, আপনি কি বলতে চাচ্ছেন ভাইয়া? উনি বললেন, কি বলতে চাচ্ছি? এখনও বোঝো না? বাচ্চা মানুষ না তুমি? তোমার তো অনেক আগেই বোঝা উচিত। তোমাকে আমি বুদ্ধিমতী ভাবি, আর তুমি কিনা এখনও বোঝো নেই? আরে বোকা, এত কিছু বোঝালে তো তোমাকে এখন কলেজ না, প্রাইমারি স্কুলে পড়তে হতো। হা হা। আমি বেশ খানিকটা ভয় পেয়ে যাই। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি বললাম, আমি চিৎকার করব, প্লিজ আমার কাছে আসবেন না।
উনি উচ্চকণ্ঠে একটা হাসি দিয়ে বললেন, যা ইচ্ছা করতে পারো, এখানে কেউ আসবে না তোমাকে রক্ষা করার জন্য। মুভির মধ্যে হয়তো অনেকেই চলে আসতে পারে চিৎকার চেঁচামেচি শুনে, কিন্তু এখানে কেউ আসবে না। এটা বলে রফিক ভাইয়া আমার খুব কাছাকাছি চলে আসে, আমার হাতের মধ্যে স্পর্শ করে। তখন আমি একটা চিৎকার দিয়ে জানলার কাচ ভেঙে ফেলি। তিনি আবার তখন বেশ খানিকটা ভড়কে যান এবং তখন আমাকে বোঝানোর চেষ্টা করেন, আচ্ছা আচ্ছা আপু, কিছু মনে করো না, যা হয়েছে আমার আর তোমার মধ্যে সীমাবদ্ধ রাখো, এখন মানুষ শুনে যাবে, প্লিজ প্লিজ। আমি বললাম, শুনুন, এখন এখন জানলা যদি না ভাঙতো আপনি আমাকে কি করতেন? আপনাকে আমি ছাড়ছি না। ওই বলে আমি তারপর ওখান থেকে ধীরে ধীরে চলে আসি। উনি তখন তেমন কিছু করেননি, কারণ উনি জানেন এখন কিছু করলে হয়তো আমি আরও জোরে চিৎকার দিয়ে সবাইকে বলে ফেলবো। এই কারণে তিনি কিছু করলেন না, আমি যাতে আর কাউকে কিছু না বলি এই ব্যাপারটা। তিনি অনুরোধ করলেন, কিন্তু আমি সে সুযোগ দেইনি। গলির মোড়ে চিল্লি করে সবাইকে জানাই। সুমিন এমনভাবে বলল যেন তার সব মুখস্থ। তার এভাবে বলার ধরনটা রহস্যপূর্ণ মনে হলো। কথার মধ্যে কোনো ক্লান্তি ছিল না। এটা ভয়ানক ব্যাপার ছিল নাকি রোমান্টিক ব্যাপার ছিল, বলার ধরন অনুযায়ী তুহিনরা বুঝতে ব্যর্থ। সুমিকে তাদের কাছে রহস্যপূর্ণ মনে হলো, কিন্তু রফিক মিয়ার চারিত্রিক ব্যাপারটা শুনে তুহিন ও আমজাদ বিস্মিত হলো। তাদের সকল বিশ্বাস যেন তুচ্ছ হয়ে গেল। এর মতো এমন একজন সৎ ও ভালো মানুষ ধর্ষণের মতো একটা জঘন্য কাজ করতে চাইলেও এই ব্যাপারটা তুহিন ও আমজাদ কিছুতেই মানতে পারল না। ভাইকে তারা এত শ্রদ্ধা করতো কিনা এরকম একটা খারাপ কাজে লিপ্ত হয়েছে না, রফিক ভাইবে একটা চরম শিক্ষা হওয়া উচিত। এলাকার মানুষজন যেভাবে আন্দোলন করেছে, রফিক ভাই যদি এখানে গ্রামে আসে হয়তো ওনাকে মেরেই ফেলবে। আমজাদ ও তুহিন কিছুক্ষণ নিজেরা আলোচনা করায় দুজন দুজনের মতো বাসায় চলে গেছে। আজ শুক্রবার, আমজাদ জুম্মার নামাজ পড়ে বাসায় এসেছে। আমজাদ খুব পড়াশোনা করে পাশাপাশি টিউশনি করায়, যে কারণে তার হাতে খুব একটা সময় থাকে না। অবশ্য আমজাদ উপন্যাস বই পড়তে ভালোবাসে, আর এর জন্য গত সপ্তাহে রফিক ভাইয়ের লাইব্রেরি থেকে একটা উপন্যাস নিয়ে এসেছে। ওই লাইব্রেরিতে অনেক ধরনের উপন্যাস আছে, কিন্তু কথা হলো কিছু কিছু লেখক আছে যাদের বই সাধারণত পাওয়া যায় না, সবাই নিয়ে যায়। আর এই লাইব্রেরির একটা সীমাবদ্ধতা হয়েছে, এখানে প্রত্যেকটা বইয়ের সর্বোচ্চ একটাই কপি পাওয়া যায়। নামাজ পড়ে আমজাদ বাসায় এসে খেতে বসেছে। খাওয়ার পরে চিন্তা করলো, এভাবে উপন্যাস এনে ফেলে রেখেছি, তার চেয়ে বরং পড়া শুরু করি। কিছুক্ষণ পর যখন আমজাদ উপন্যাসটা হাতে নিয়ে পড়তে যাবে, তখন যেন তার মধ্যে একটা বিরাট বিস্ময় জাগলো। আশ্চর্য, সে তো গত সপ্তাহে বইটা এনেছে রফিকের লাইব্রেরি থেকে। মোট 15 দিন তার কাছে থাকবে এবং এখনও তার কাছে। তাহলে সুমি যে বলল সে লাইব্রেরিটাতে বসে মধ্যাহ্ন বইটা পড়েছিল, কিভাবে সম্ভব? তার মাথার মধ্যে একটা খটকা লাগলো। অতি চালাকির জন্য সুমি এবার বুঝি কিছুটা স্বচ্ছ থেকে ঘোটালে হলো। এরপর দিন আমজাদ তুহিনের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করে। তুহিন বলল তার কাছেও একটা প্রশ্ন। সেদিন যখন লোকজন জড়ো হয়েছিল সুমির চিৎকার শুনে, তখন সেখানে সুমির বয়ফ্রেন্ড রাজীবও ছিল। অদ্ভুত লাগছে এজন্য, রাজীব বাসা তো এই এলাকায় না। তাহলে ঠিক সে মুহূর্তে রাজীব কিভাবে এখানে চলে আসলো? আর সুমি তো বলছে সে একা একা লাইব্রেরিতে ঢুকছিল, তাহলে রাজীব কিভাবে ঠিক তখনই এলো? তাদের মাথা ঘুরছে, কিছু একটা নিশ্চয় গোলমাল আছে। সুমি কিছু একটা লুকোচ্ছে। সুমি মেয়ে হিসাবে ভালো, তবে তার নামের এর আগেও একটা রিপোর্ট আছে, এলাকার সবার জানা। বছরখানেক আগে কোনো একটা ছেলের সাথে মাঝরাতে পালিয়ে যাচ্ছিল সুমি, তখন নাকি এলাকার লোকজনের হাতে ধরা পড়ে তারা। যদিও উড়ো কথা এটা, তবে সত্যও হতে পারে। তারা সুমিকে সন্দেহ করা শুরু করলো। রফিক মিয়া ঢাকা গিয়েছে 1 মাস হলো, চা বিক্রি করে রাস্তাঘাটে ঘুরে ঘুরে। ঢাকাতে চাকরি আর বিশুদ্ধ বাতাস নেই। চাকরির চেষ্টা করেনি, করেও লাভ নেই। পার্কে গিয়ে কাপলদের চা বিলি করছে। অবাক হন তিনি, প্রকাশ্য দিবালোকে একটা ছেলে আর একটা মেয়েকে কিভাবে চুমু খায়, জড়িয়ে ধরে। অবাক লাগে তার। না, আর এদিকে আসবো না সে, এগুলো পাপ। তিনি পাপ করতে আগ্রহী নেই। রাত 11টা বাজে। সুমি নিজের ঘরে বসে কবিতা লিখছে। সে অনেক ভালো কবিতা লিখতে পারে, তার লেখার মান অনেক ভালো এবং লেখার জন্য সে অনেক পুরস্কার পেয়েছে। পুরস্কারের মধ্যে চিপস, চানাচুর, লজেন্স ইত্যাদি। সে নিজেকে নিজেই পুরস্কৃত করে। তার লেখাটা মানটা সে ভালো, সেটা অবশ্য নিজের দেওয়া উপাধি। কবিতা লিখতে লিখতে রাত গভীর। রাত কতটা গভীর হয়েছে জানা নেই। জানলা দিয়ে একটা চিঠির মতো কি যেন এসে সুমির চোখের সামনে পড়ল। সুমি অবাক হয়ে এটা হাতে নেয়, কাগজটা খুলে পড়তে থাকে। সেখানে লেখা, ওগো রূপবতী, তোমার বুকের সবটুকু প্রেম আলতো ঠোঁটে তুলে নেবার সুযোগ দিবে আমায়। কাব্যিক ভাষায় সুমিকে অনেক প্রিয়, কিন্তু তার কাছে এই ভাষাটা দুর্ভেদ্য মনে হলো। সে বোঝার কোনো চেষ্টা করলো না। বোঝার চেষ্টা না করে সে বুঝে নিল এটা অনেক বিশ্রী একটা কবিতা,
যেটার মাধ্যমে খারাপ কিছুকে বোঝাচ্ছে। প্রচণ্ড রেগে যায় সুমি। জানলা দিয়ে সুমি চেঁচিয়ে ওঠে, কোন হারামির বাচ্চারা লুকিয়ে লুকিয়ে শরীর দেখছিস? সাহস থাকলে সামনে আয়। হিজড়ারা, আমার কাছে ঢং করতে আসবি না। তোরা যে স্কুলের ছাত্র, আমি সেই স্কুলের প্রাক্তন হেডমাস্টার, বুঝলি? সুমি বুঝে যায় এটা রফিক মিয়ার কাজ। তাকে প্রতিশোধ নিচ্ছে চাচ্ছে রফিক আড়াল থেকে। তারপর দিন সুমি রফিক মিয়ার বাড়িতে যায়। রফিকের বাড়িতে গিয়ে গিয়ে একটা অবাক কাণ্ড করলো। সুমি চুপি চুপি রফিক মিয়ার বাড়িতে গিয়ে রাজীবকে নিয়ে। সুমি ভাবে রফিক মিয়ার জবরদস্তি করা যাবে। আশা করি শালা বেটার এবার তার সৎ ও ভালো মানুষের চেহারাটা ধীরে ধীরে অসৎ ও খারাপ মানুষ হয়ে যাবে। আর এটাই চায় সুমি, কেননা সেদিন লাইব্রেরিতে অমন কিছুই হয়নি। রফিক মিয়াকে শুধু শুধু ফাঁসিয়েছে সুমি ও রাজীব মিলে। সেদিন দুপুরবেলা লাইব্রেরিতে গিয়েছিল রাজীব আর সুমি একসাথে। তারা পড়ার কথা বলে লাইব্রেরি রুমে অশ্লীল কাজে লিপ্ত হয়েছিল। সেটা রফিক মিয়া দেখে ফেলেন, যার কারণে সে তৎক্ষণাৎ বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু বাধা দেওয়ার পরে রাজীব ও সুমি তাকে পাত্তাই দিচ্ছিল না। তখন রফিক বলে, আমি কিন্তু মানুষজন ডেকে আনবো। এরপর সুমি বলেছে, ডেকে আনো? হা হা, যান গিয়ে ডেকে আনুক, দেখি আপনার কত সাহস। এরপর রফিক মিয়া মানুষ ডাকতে যাবে, তখনই সুমি অমনি একটা ভয়ঙ্কর পরিকল্পনা এঁকে ফেলে। সুমি রাজীবকে বলে, রফিক মিয়াকে একটা শিক্ষা দেওয়া উচিত। অবশ্য এসব ক্ষেত্রে সুমি অভিজ্ঞ। নিমিষে একটা মানুষের ভালো চেহারাটা খারাপ করতে ফেলতে পারে, এটা অনেকেই এখনও জানে না। সে তার পরিকল্পনা মাফিক তার জামার একটা অংশ ছিঁড়ে রাজীবকে রুম থেকে বের করে দেয়। রফিক মিয়া মানুষকে ডাকতে শুরু করায় আগেই সুমি নিজেই ডাকতে শুরু করে, কে আছো বাঁচাও, রফিক ভাই আমার এই হাল করেছে, বাঁচাও। এটাই সেই দিনের ঘটনা, যেটা সত্যিটা আজও এই এলাকার মানুষ জানে না। কেননা সুমি তারা ভালো মেয়ে হিসাবে জানে, অথচ সুমি যে কত বড় বিশাল লেভেলের চালাকি করতে পারে নিমেষের মধ্যে, সে সম্বন্ধে কারো ধারণা নেই। সুমি একটা অতীত ইতিহাস আছে, যার কারণে সে মাঝে মধ্যে এরকম নিষ্পাপ মানুষদের ফাঁসিয়ে দেয়। সে এর আগে প্রেমের ফাঁদে ফেলে কয়েকটা ভালো ছেলের জীবনের অবস্থা বেহাল করেছে সূক্ষ্ম মেধার মাধ্যমে। এলাকার একটা মানুষও সে ব্যাপারটা জানে না এখনো পর্যন্ত। অথচ রফিক মিয়া সেদিন কয়েকজনকে হাত জোর করে বলেছিল, আমি এসব করিনি, বিশ্বাস করুন। কিন্তু মেয়েটার কান্না আর জামার উপর খামচির দাগ দেখে কোনো মানুষ সেদিন রফিক মিয়াকে বিশ্বাস করেনি। উল্টো তাকে দৌড়ানি দিতে দিতে গ্রাম ছাড়া করে। সেদিন রফিক মিয়াকে ধরতে পারলে হয়তো সেই সব মানুষরা মেরেই ফেলতো। অধিকাংশ মানুষ চোখের কান্নাতে নিজের মনটাকে গলিয়ে ফেলে, এবং এটাই হওয়া উচিত। একটা মানুষ যখন কান্না করে, অপর একটা মানুষ তখন কান্না করে, হয়তো সেটা চোখের কান্না নয়, মনের কান্না। আর একটা মেয়ে মানুষ যখন সবচেয়ে বড় সম্পদ ইজ্জত, সেটা নিরাপত্তা পায় না, যখন সে এই ইজ্জতের উপর কারো অত্যাচার প্রমাণ দেয়, তখন সত্যি নিজেকে মানানো যায় না। আর তাই সুমি চোখের জল দেখে এলাকার মানুষ সেদিন কেউ রফিককে বিশ্বাস করেনি। অথচ তারা একবারও যদি ভাবতো এরকম একটা ভালো মানুষ এই কাজটা করেছে, আসলে কি সেটা সত্যি? কিন্তু সেদিন তারা এসব ভাবেনি। যাই হোক, যেখানে ছিলাম, সুমি রফিক মিয়ার বর্তমান বেহাল অবস্থা দেখার জন্য তার বাড়িতে আসে। সুমি ভেবেছে রফিক হয়তো এখানে গ্রামে ফিরে এসেছে, শিক্ষাটা দারুণ হয়েছে, হা হা। তবুও রফিক মিয়া যাতে আর জীবনে সেই সত্যটা কারো কাছে স্বীকার না করে, সেজন্য তারা রফিকের বাড়িতে এসেছে আরও কিছু থ্রেট দিতে। কিন্তু অদ্ভুতভাবে যখন সুমি রফিক মিয়ার বাড়িতে আসলো, দেখলো বাড়িতে কেউ নেই। অনেক খোঁজাখুঁজি করার পরেও কারো দেখা মিলল না। রাজীব ভাবে, এত বড় একটা শিক্ষা দেওয়ার পরও রফিক কিনা সুমির জানলার পাশে গিয়ে ফাজলামো করে, বের করছে শালা তোর লুলামি। অবশ্য আবার ভাবে, আচ্ছা রফিককে আসলে সেটা করেছে নাকি অন্য কেউ? দুনিয়ায় পড়ে যায় রাজীব। এজন্য সেও যায় রফিককে জিজ্ঞাসা করতে। তখন দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে। সে রাস্তাটা গ্রামের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছায়। তার পাশে রফিকের ছোট্ট কুটির। এমনিতেই এই জায়গাটা অনেক নীরব, পুরো পৃথিবী যেন ক্লান্ত হয়ে এখানে এসে জিরিয়ে নেয়। নিস্তব্ধ চারপাশ। অনেক খোঁজাখুঁজি করে তারা বুঝলো রফিক তার বাড়িতে নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার, রফিকের ঘরের দরজা খোলা। এটা দেখে পেয়ে দুজনে বিস্মিত হলো। রাজীব চেঁচিয়ে বলল, রফিক বাসায় থাকলে বের হয়ে আয়, তোর সাহস কতটুকু বেড়েছে দেখব। ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না। রাজীব আরও জোরে চেঁচিয়ে ওঠে। তখন ঘরের ভেতর থেকে একজন মহিলার কণ্ঠ শোনা গেল, কে বাবা? আমার রফিক তো বাড়িতে নেই। রাজীব ও সুমি অবাক হয়ে ভেতরে ঢুকলো। রফিকের মা রাবেয়া, বয়স 50 হবে, বিছানায় শুয়ে আছে। রাজীব ও সুমিকে দেখে ধীরে ধীরে উঠে পড়তে লাগলো। শরীরের ভাঁজে ভাঁজে তার ব্যথা, অসুস্থতা ধরেছে অনেক আগের থেকে। একমাত্র ছেলে রফিক আর বোনের ছেলে হাফিজকে নিয়ে তিনি এই বাড়িতে থাকেন। রফিক চলে যাওয়ার পর থেকে অসুস্থতা যেন আরও বেড়ে উঠল। এক পা এগিয়ে হাঁটতে পারে না,
কারো আসার শব্দ শুনলে মনে হয় এই বুঝি রফিক এসেছে। ছেলেটা কত কষ্ট করে বড় করেছে। ছেলে কিন্তু তার মানুষ হয়েছে। হয়তোবা শিক্ষিত হতে পারেনি খুব বেশি, তবে শিক্ষিত হওয়ার চেয়ে সে মানুষ হওয়াটা বেশি দরকার, সেটা হয়েছে। ছেলের জন্য তার গর্বের সীমা নেই। কয়েকদিন আগে সুমির পাতানো ঘটনা যখন এলাকার সবাই রফিককে অবিশ্বাস করে মেরে ফেলার হুমকি দিয়েছে, তখন রফিকের মা রফিককে ডেকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি সত্যি এই কাম করেছিলে? রফিক কেঁদে দিয়ে বাচ্চা মানুষের মতো বলেছিল, মাগো তোমার সন্তান আমি, আমাকে তো তুমি ভালোভাবেই চেনো, এই কাজটা আমি কখনো করতে পারি কও তুমি? বাবারে, আর কিছু বলতে হইব না তোমার। আমার অনেক কষ্টের যত্নে লালন করা সন্তান তুমি। এই কাম কখনো তুমি করতে পারো না। আল্লাহ আছে একজন, সত্যিটা একদিন প্রকাশ পাবে। ঢাকা চলে গেলে রফিক মায়ের জন্য টাকা পাঠাতে ভুলে না। রফিকের পাঠানো টাকা দিয়ে রফিকের মা ও খালাতো ভাই খেয়ে পড়ে বেঁচে থাকে এই জনশূন্য বনের পাশে ছোট্ট কুটিরটিতে। রফিকের মা সুমিকে চেনেন না। রফিকের মুখে সুমি নামটা শুনেছিল। সুমিকে সে কখনো দেখেনি। মেয়েটার প্রতি তার এক পৃথিবী রাগ জমে আছে। কেন মেয়েটা শুধু শুধু তার ছেলের নামে এরকম একটা বদনাম দিল, এই ভেবে তার কষ্টের সীমা নেই। সুমি ভালো মানুষকে দেখতে পারে না, কিন্তু তবুও কেন যেন আজকে ওই মহিলার চেহারার দিকে তাকিয়ে খুব মায়া হলো। মনের অজান্তে সে মহিলার পাশে এসে বসে বলল, আপনি কি অসুস্থ? হ্যাঁ গো মা, আমি খুব অসুস্থ। আমার রফিক বাবাজি কতদিন ধরে আসে না, আমারে হয়তো মরণের আগে আর দেইখা যাইতে পারবো না। মারে কোনো একটা মেয়ে শুধু শুধু আমার পোলাটারে দোষী বানাইলো। কি দোষ করেছিল আমার পোলা? ওই মাইয়া যদি আমারে তার দাস বানাতে চাইতো, তবে আমি তার দাসী হইতাম। কিন্তু আমার সোজা সরল ছেলেটার জীবনটাকে কেন নষ্ট করলো? এসব বলে সুমিকে ধরে কাঁদছে ওই মহিষী মা। অনেকক্ষণ রফিকের মায়ের কান্না আর অমৃত কথাগুলো শুনতে শুনতে সুমি কেমন যেন করে কেঁদে দিল। আজ কয়েক বছর পর সুমি কেঁদেছে সেটা সঠিক জানা নেই। রাজীব ছেলেটা স্থানীয় মস্তান, কিন্তু পুত্রহারা মায়ের অশ্রুসজল মুখে তাকিয়ে তার খুব মায়া হলো। তার শক্ত মন একেবারের জন্য গলেনি। তারা এই মায়ের কাছে কোন মুখে ক্ষমা চাইবে জানে না, আর ক্ষমাই বা মা করবে কিনা। এত বড় অপরাধ, এত বড় ক্ষতির বিপক্ষে ক্ষমা চাওয়া লজ্জা। তারা তৎক্ষণাৎ সেখান থেকে বের হয়। সুমি কান্না করতে রাজীব তাকে থামাচ্ছে। তারা দুজনে যেন পাল্টে গেছে। তাদের খুব কষ্ট হচ্ছে রফিকের জন্য। রফিকের নাম্বার সুমির কাছে আছে। সে রফিককে ফোন দিয়ে কান্নাকাটি করে। রফিকও সুমির মতোই কান্না করছে। আহারে বেচারা, ভালো মানুষগুলো হয়তো এমনই, তারা মানুষকে ক্ষমা করতে গিয়েও কান্না করে। এরপর দিন সুমি এলাকার অনেক মানুষের সামনে তার সকল অভিনয়, সকল চালাকি স্বীকার করে না। হয়তো এলাকার মানুষ এখন থেকে তাকে নষ্টা মেয়ে, অশালীন মেয়ে, দুশ্চরিত্র মেয়ে বলে ভাববে, কিন্তু তাতে তার কষ্ট হবে না। একটা ছেলেহারা জননীর বুকে সন্তানকে ফিরিয়ে দিতে পেরেছে সে। সুমির আনন্দ হয়েছে, সে আনন্দর কাছে এইসব উপাধি তুচ্ছ। রফিক মিয়া গ্রামে ফিরে এসেছে। এলাকার সব মানুষ তার কাছে ক্ষমাপ্রার্থী। তারা শুধু শুধু তার এতদিনকার জমানো আদর্শ মাটিতে লেপে দিয়েছে। রফিক মিয়াও উল্টো তাদের কাছে ক্ষমা চেয়েছে। এভাবে আগের মতো সব কিছু ঠিকঠাক হয়ে গেল। এলাকার মধ্যে আর কোথাও কোনো অশান্তি নেই। অনেকে সুমিকে খারাপ ভাষায় গালাগালি করে, আবার কেউ কেউ সাহসী স্বীকারোক্তি প্রশংসা করে। এভাবে কিছুদিন পর সবকিছু আগের মতোই চলতে লাগলো। এলাকার বহুকাল ধরে চলমান শান্তি যেন আবার অর্জিত হলো, রক্ষা হলো। এলাকার মানুষরা যে যার মতো তার কাজ নিয়ে ব্যস্ত। এভাবেই দিন চলে যায়। তিশার সাথে পড়তো লিমা, রীতা, সুমাইয়া, রত্না। তারা একসাথে পড়াশোনা করতো, আনন্দ করত। তাদের মধ্য থেকে তিশা অকালে বিদায় নিয়েছে। এদের এই কয়েকটা বান্ধবী মিলে একটা সার্কেল ছিল, যেখানে সবসময় হাসি খুশি আনন্দ ফুর্তি থাকতো। এবং এখানে সবাই মেধাবী ও অদ্ভুতভাবে সুন্দরীও সব কয়টা। সেদিন আরেকটা ভয়াবহ ঘটনা ঘটে ওই গ্রামে। তিশা মারা যাওয়ার পর আত্মহত্যার ব্যাপার সবাই ভুলে গেছিল, কিন্তু না, এটা আবার নতুন করে সবার আলোচনার কেন্দ্র চলে এলো। লিমা নামের মেয়ের, তিশার মেধাবী ও সুন্দরী বান্ধবীটা নাকি গতকাল রাতে হঠাৎ করে গলায় দড়ি দিতে চেয়েছিল। তার বাবা মা দেখে ফেলার কারণে এই ঘটনাটি ঘটেনি। সবাই বিস্মিত। লিমার বাবা মা তো কান্না করতে করতে শেষ। কেন এটা করতে চেয়েছিল, কারণ কি? জিজ্ঞাসা করলে চুপ করে হয়ে যায় লিমা, কথা বলে না। এখন পর্যন্ত হাজারবার জিজ্ঞাসা করা হলো, কিন্তু সে কোনো উত্তর দেয়নি, চুপ হয়ে বসে আছে। কি হয়েছে লিমার? সেও কি তিশার মতো এরকম ভয়াবহ কাজ করতে যাচ্ছিল? সেটা কারোই জানা নেই। সবাই কৌতূহলী হলে একে অপরকে জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি, কিন্তু কারো কাছে এর সঠিক কোনো উত্তর নেই। দুদিন পর গঞ্জ থেকে একজন তান্ত্রিক নিয়ে আসা হলো এটার আসল রহস্য উদ্ঘাটনের জন্য। অভিজ্ঞ তান্ত্রিক লিমার বাড়িতে এসে চমকে উঠল।
বলল, লিমার উপর খারাপ জিনের নজর পড়েছে। 71 জিন একসাথে লিমার উপর নজর দিয়েছে। একথা শোনার পর সবাই বিস্মিত হলো। কেউ কেউ আবার কথাগুলো অবিশ্বাস করলো, বেশিরভাগ মানুষ সেটা বিশ্বাস করলো। তান্ত্রিক এসেছে খবর পেয়ে এলাকার সবাই এসে জড়ো হয়েছে। মহিলারা, বাচ্চারা, মুরব্বী সবাই এসেছে। এদের সাথে তুহিন ও আমজাদ এসেছে। সবাই হা করে লোকটার কথা শুনছে। তান্ত্রিক এবার লিমার বাবা মাকে বলে লিমাকে এখান ঘরের ভিতরে পাঠায়। কিন্তু লিমা কিছুতেই আসতে চাইছিল না। সে বলেছিল, মা দয়া করে এসব কিছু করো না, আমার এরকম কিছুই হয়নি, মা প্লিজ মা। মায়ের কথায় কাজ হচ্ছিল না। লিমার বাবার কাছে গিয়ে বুঝিয়ে বলল, কিন্তু কিছুতেই ওই তান্ত্রিকের কাছে আসতে চাচ্ছিল না। লিমা বারবার অনুরোধ করেছিল বাবা মাকে, প্লিজ আমাকে ভুল বুঝো না, এটা মিথ্যে কথা, এরকম কিছুই হয়নি, দয়া করে আমাকে ওনার কাছে নিও না। বাবা মা দুজনে লিমার কথায় ভারাক্রান্ত হয়, কিন্তু মেয়ের মঙ্গলের কথা চিন্তা করে তারা জোর করে লিমাকে তান্ত্রিকের কাছে নিয়ে আসে। তান্ত্রিকের কথা মতো লিমার বাবা মা মোট তাদের 4 জন মিলে একটি কক্ষে ঢুকে। জানলা দরজা সবকিছু লাগিয়ে দেওয়া হয়। বাইরে উৎসুক জনতা চুপ করে খামচি মেরে দাঁড়িয়ে আছে। ভেতরে তান্ত্রিক তার কার্যকলাপ শুরু করেছে। তান্ত্রিক একটা জায়গায় আগুন জ্বালায়। আগুনের মধ্যে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো ধীরে ধীরে নিক্ষেপ করে, যার ফলে কক্ষে যে ধোঁয়া সৃষ্টি হয়, সে ধোঁয়ার মধ্যে ঘরের ভিতরের আবহাওয়া অনেক বেশি অসহ্যকর হয়ে ওঠে। তান্ত্রিক সহ সবাইকে আসতে শুরু করে। তান্ত্রিক লিমাকে তার সামনে আনার আদেশ দেন। লিমা যথারীতি তার সামনে আনা হয়। একটি চেয়ারের মধ্যে লিমাকে বেঁধে ফেলা হয়। লিমার বাবা মা লিমার 2 পাশে দাঁড়িয়ে থাকে। তান্ত্রিক খুব কাছাকাছি এসে জিজ্ঞাসা করে, ওই রাক্ষসী, তুই বল কবে এই মেয়ের শরীর থেকে চলে যাবি? এসব কথা শুনে তান্ত্রিকের ভয়ানক একটা চেহারা দেখে লিমা প্রচণ্ড কান্না করে দেয়। যদিও লিমা ব্যতীত কেউ সেই কান্নার কারণটা জানতো না। বাবা মা মনে করছে এটা লিমার কান্না নয়, ভর করা জিনের কান্না। আর এদিকে তান্ত্রিক তার কাজ চালিয়ে যাচ্ছে। তান্ত্রিক বলছে, তোকে আমি এরকম শাস্তি দিব যে তুই আর কোথাও যেতে পারবি না, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা। এসব বলতে বলতে তান্ত্রিক লিমার হাতের উপর পাখা দিয়ে আঘাত করে। লিমা কষ্টে যন্ত্রণায় চিৎকার করে। বাবা মা দুজনে কান্না করে। কিন্তু করার নেই, লিমার ভালোর জন্য তাদেরকে চুপ করে সহ্য করে থাকতে হবে। এভাবে অনেকক্ষণ লিমার উপর নানান রকম শক্তি প্রয়োগ করার পর আজকের মতো তান্ত্রিক এখানে মুলতুবি ঘোষণা করেন। তান্ত্রিক চলে যাওয়ার পর লিমার মা লিমাকে ধরে কান্না শুরু করে, হ্যাঁ রে মা, তোর কি হলো, কেন এমন হলো? যার কারণে আমার একমাত্র মেয়েকে, যাকে কখনো একটা ফুলের আঘাত পর্যন্ত দেয়নি, সেই মেয়েটাকে এরকম শাস্তি দিতে হচ্ছে। বাবা ও মা দুজনে কান্না করে। তান্ত্রিক পুরো পেট ভোজন করার পর বাড়ির সামনে ঘরটাতে থাকতে দেওয়া হয়। তান্ত্রিক আরামে নাক ডেকে ঘুমায়। আর ওদিকে লিমার মা কান্না করে। লিমার বাবাও কান্না করেছে। তারা শুয়ে শুয়ে মেয়ের দুর্দশার কথা বলছে আর কান্না করছে। এদিকে লিমার রুমে লিমার ঘুম নেই। সেও দূর আকাশের দিকে তাকিয়েছে। হালকা আলোতে চেনা আকাশটা এখন বড় অদ্ভুত লাগে তার কাছে। কত সুন্দর একটা জীবন ছিল তার। এই কয়েকদিনের ব্যবধানে সে এখন কোথায় এসে পৌঁছাচ্ছে। সে বুঝতে পারে তিশা কতটা যন্ত্রণা পেতে পেতে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। লিমার বান্ধবীরা লিমার এমন অবস্থা থেকে মর্মাহত। তারা অনেক কষ্ট পেয়েছে। অনেকে তারা লিমাকে বুঝিয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। তাদের অবস্থা ভালো না। তাদের মনে অনেক দুঃখ, কেন তাদের বান্ধবীর মধ্যে এরকম অপ্রত্যাশিত ঘটনা ঘটেই চলছে। কিন্তু তবুও তাদের একটা জীবন আছে। তারা তাদের সেই জীবনে যোগ দেয়। মাঝে মাঝে এসে দেখে যায় লিমাকে। তাদের পরীক্ষার খুব বেশি দিন বাকি নেই। পড়ালেখায় মনোযোগ দেওয়ার চেষ্টা করে। স্কুলে যাবার সময় আসার সময় যে কোনো একবার লিমাকে দেখে যায়। তাদের মনে অনেক কষ্ট। ইস, কত সুন্দর করেই না তাদের দিনগুলো কাটছিল। এত হইচই, এত আনন্দ উল্লাসে সব এখন নীরব হয়েছে। তাদের বিদ্যালয়ের একটা নিয়ম হচ্ছে, এখানে কোনো রকম পাগলামি, আনন্দ উল্লাস করা যাবে না। তাই তারা বিদ্যালয়ে থাকার সময় আনন্দ উল্লাস করতে পারত না। কিন্তু তারা প্রাইভেট রুমে অনেক আনন্দ করত, উল্লাস করতো, ওটাকে স্বর্গ বানিয়ে নিয়েছিল। ভূস্বর্গ। অনেকে আড্ডা দিত, অনেকে গল্প করতো, আর সেসব স্মৃতি এখন ভয়ানকভাবে তাদেরকে পীড়া দেয়। সুমিদের বাসায় নিকটে নিলয় নামে একজন টিচারের কাছে তারা প্রাইভেট পড়তে যেত, এবং এখনও যায়। কিন্তু তখন তিশা, লিমা সবাই সাবলীল ছিল। তারা সেই প্রাইভেট রুমে গিয়ে নানান রকম মজা করতো, হিসেব নেই। স্কুলে বাধ্যবাধকতার কারণে তারা অনেকেই কিছু করতে পারতো না বলে জমে থাকা কথাগুলো, আনন্দগুলো সেই প্রাইভেট রুমে গিয়ে শেয়ার করতো, উল্লাস করতো। নিলয় স্যার স্কুলের টিচারদের মতো ছিল না। তিনি ছেলেমেয়েদের অনেক সুযোগ দিতেন আনন্দ উল্লাস করার জন্য। তিনি একজন টিচার হলেও বন্ধুর মতো আচরণ করতেন। যদিও ছেলেমেয়েরা তাকে সম্মান করতো যথেষ্ট, এবং মন খুলে স্বভাব বলতে পারত, যার কারণে তারা আরও বেশি ঘনিষ্ঠ ছিল নিলয় স্যারের সাথে। নিলয় সাহেব মানুষটা খুব সাবলীল, খুব আনন্দ দিতে জানে।
অবাক করার মতো একটা নিয়ম হলো, এই প্রাইভেটে প্রতিটা স্টুডেন্ট ওখানে যাবার পর চা খেয়ে তারপর পড়তে বসে। এই প্রাইভেট কোর্সের একটা নিয়ম হচ্ছে স্টুডেন্টরা আসার পর চা খাবে, তারপর পড়তে বসবে, এটাই বাধ্যতামূলক প্রতিদিনকার নিয়ম। এখন প্রাইভেটে এসে চা খাওয়ার পর ক্লাস শুরু হয়, কিন্তু আনন্দ উল্লাস আর আগের মতো হয় না। আজ বুধবার তান্ত্রিকের কার্যকলাপ প্রায় শেষ হতে চলেছে। আর মাত্র 2 দিন পর লিমার অবস্থা ভালো হবে বলে তান্ত্রিক আশ্বাস দিয়েছে। দুপুরবেলা মাঠের পাশে ছোট্ট পুকুর পাড়ে লিমাকে নিয়ে মন্ত্র পাঠ করা হচ্ছে। সবাই খুব আগ্রহের সাথে হাঁ করে তাকিয়েছে তান্ত্রিকের দিকে। এলাকার সব মানুষ জড়ো হয়েছে। ঠিক তখন একটা অদ্ভুত কাণ্ড ঘটল। কে যেন বলল, পুলিশ এসেছে, পুলিশ এসেছে। তারা সবাই তাকিয়ে দেখলো পিছনে একটা গাড়ি থেকে বেশ কয়েকজন পুলিশ আসছে এদিকে। পুলিশকে দেখে সবাই অবাক হলো। পুলিশ কেন আসছে এখানে? পুলিশ এসে তান্ত্রিককে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আশ্চর্যের ব্যাপার তো, হঠাৎ তাকে কেন পুলিশ ধরলো? পুলিশ আরও বলল, এবার কোথায় যাবে চন্দ্রলাল? তোমাকে এবার ধরে ফেলেছি। তান্ত্রিক পালানোর চেষ্টা ব্যর্থ হলো। পুলিশ তাকে এসে ধরল। পুলিশ এলাকার মানুষদেরকে বলল, আমরা আন্তরিকভাবে দুঃখিত এসে এরকম কার্যকলাপ চালানোর জন্য। আসলে এই একটা ভণ্ড দীর্ঘদিন যাবৎ মানুষকে ঠকিয়ে বেড়াচ্ছে। অবশেষে আমরা খবর পেয়ে এখানে ধরতে আসি। হঠাৎ এরকম এটাকে যাবার জন্য আপনারা হয়তো অবাক ও কিছুটা ভয় পেয়ে থাকতে পারেন, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। এরকম এর আগেও করেছে। ওর ভেতরে ভণ্ডামি ছাড়া আর কিছুই নেই। এরকমভাবে মানুষকে অদ্ভুত অদ্ভুত কথা বলে হাতিয়ে নিচ্ছে অনেক টাকা। আমরা অনেক দিন যাবৎ ওকে খুঁজছিলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। অবশেষে আজকে তাকে হাতে নাতে ধরতে পারি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা। এইভাবে পুলিশরা তান্ত্রিককে নিয়ে চলে যায়। এদিকে এলাকার মানুষ সবাই যেন মনমরা হয়ে গেল। এদিন তাহলে তার কার্যক্রম এত অবাক, এত বিস্মিত হয়ে দেখছিল সে কিনা একটা টাউট। কিন্তু জিন যদি লিমাকে ভর করে না থাকে, তাহলে কেন এরকম করতে চেয়েছিল রিমা? সেই প্রশ্ন আবারও তাদের মাঝে জাগ্রত হলো। এবার তুহিন আমজাদ আরও বেশি প্রচেষ্টা চালায় আসল রহস্য কী জানার জন্য। এদিকে রাজীব ও সুমি দুজনে চেঞ্জ হয়ে গেছে। তারা তাদের এ যাবৎকালের সকল পাপের ক্ষমা চায় সৃষ্টিকর্তার কাছে। জানে না সেই পাপগুলো ক্ষমা করার মতো কিনা, বিধাতা তাদের ক্ষমা করবে কিনা। কিন্তু তারা খুব লজ্জিত, অনুতপ্ত। তারা মাপ চায়। ভালো কাজ করতে তারা আগ্রহ প্রকাশ করে, কিন্তু কিভাবে এই সমাজের জন্য একটা উপকার করা যায় তারা ভাবতে থাকে। এদিকে সুমি তুহিনকে সন্ধ্যায় ফোন দিয়ে বলে, হ্যালো তুহিন। জি আমি তুহিন, আপনি কে? আমি সুমি। ও আচ্ছা, কী জন্য ফোন করেছেন? ভাই আমাকে ভুল বুঝো না, আমি তোমার সাথে একটা ব্যাপার শেয়ার করতে চাই। তুমি আমজাদকে নিয়ে আমাদের বাড়ি চলে আসো। সুমির ফোনের কথা বলার পর তুহিন আমজাদ দুজনে সুমির বাসায় আসে, পাশাপাশি রাজীবকেও আসতে বলে। সুমি বলে, আমার কাছে একটা নিউজ আছে। তারা আগ্রহ নিয়ে জানতে চায় নিউজটা কি। সুমি বলে, তার কাছে মাঝে মধ্যে চিঠি পাঠানো হয় মধ্যরাত্রিতে। জানলার পাশে কেউ একজন এসে চিঠি দিয়ে যায়। তাতে বিভিন্ন সময় সুমিকে বাইরে আসার অনুরোধ লিখা। তাকে এরকম একটা চিঠি সুমি তাদেরকে দেখায়, সেখানে লেখা, প্লিজ আমার একাকী যৌবন, খুব কষ্টে আছি। তুমি যদি একটু বের হবে, আমি তোমার সাথে অনন্তকাল সকল সম্পর্ক আরও বেশি মজবুত করতে চাই। এরকম অদ্ভুত অদ্ভুত চিঠি সুমি দেখায়। সুমি মিথ্যে বলছে না, তারা এটা জানে। তারা নিজেদের প্রশ্ন এগুলো আর কেই বা রাতে বাইরে আসতে বলে সুমিকে। এর রহস্য কী? এ নিয়ে বেশ কয়েকদিন আলোচনা করে তারা, কিন্তু কোনো রকম ফয়সালা তারা দিতে পারে না। সুমি এরপর কিছুদিন লিমা ও তিশার কয়েকজন বান্ধবীর সাথে আলাপ করে একটা বিষয় জানতে পেরে বেশ অবাক হয়। সে সিদ্ধান্ত নেয় এই ব্যাপারটা নিয়ে আরও বেশি জানার জন্য প্রচেষ্টা চালাবে। সুমি লিমার বান্ধবী রত্নার বাসাতে গিয়ে ওর কিছুক্ষণ কথা বলার পর একটা জিনিস দেখে আশ্চর্য হলো। সুমি কথা বলেছিল এরকম খাতা উল্টাতে উল্টাতে দেখতে পেল রত্নার খাতায় একটা কবিতা লেখা, যেটাতে হাতের লেখাগুলো সুমির কাছে খুব পরিচিত মনে হলো। কেননা সুমিকে মাঝে মাঝে মধ্যরাতে যে বাইরে আসা বলা হয়, আর সে সকল চিঠিগুলো জানলায় ছুড়ে দেওয়া হয়, সেই হাতের লেখাটা এটার মধ্যে অনেকটা মিল, একদম সেম টু সেম। সুমি কিছুক্ষণ পর রত্নাকে জিজ্ঞেস করে, আচ্ছা এই লেখাটা কার? রত্না আনন্দের সাথে বলল, এটা আমাদের স্যার নিলয় স্যারের লেখা। উনি অনেক ভালো কবিতা লিখতে পারেন, আর 4টে লাইন ছোট কবিতাটাও ওনার লেখা। সুমি হাসলো আর বলল, বাহ তাহলে তো ভালো। আচ্ছা নিলয় স্যার উনি আবার কে? ওনার নাম তো এখানে শুনিনি। ও আচ্ছা, শুনেননি? উনি তো আপনাদের এলাকার পাশেই থাকেন। আপনাদের বাসা থেকে বেশি কিছু দূরে নয়। আপনার তো জানার কথা, উনি হচ্ছে কমলপুর হাই স্কুলের ইংরেজি শিক্ষক। ওনার কাছে আমরা ইংরেজি পড়ি। সুমি রত্নাকে কিছু না বলে সে নিজে নিজে চিন্তা করলো যে এ ব্যাপারে সে খবর নেবে। রত্না ছোট মানুষ, এসব নিয়ে তাদের সাথে কথা না বললে তারা অনেক বেশি ভয় পেয়ে যাবে।
তারপর দেখা যাবে যে উদ্দেশ্য নিয়ে যে কাজটা করবে সেটার কিছুই হবে না। তাই সে এসব কিছু না বলে আরও কিছুক্ষণ কথাবার্তা বলার পর রত্নার বাসা থেকে নিজের বাড়িতে আসে। সে কমলপুর বিদ্যালয়ের হেডমাস্টারের সাথে কথা বলে জানতে পারে ওখানে নিলয় নামের কোনো শিক্ষক নেই। সুমি আর বুঝতে বাকি রইল না যে এই নিলয় স্যারের মধ্যে ঝামেলা আছে। সে এখন নতুন করে আর একটা পরিকল্পনা করলো। যে চিন্তা করলো নিলয় স্যারের বাসায় যাবে রত্নার কাছ থেকে তার ঠিকানা নিয়ে, যদিও তার বাড়ির কাছে, অথচ এই শিক্ষক যে কবে থেকে এখানে থাকছে সে ব্যাপারে সুমি কিছু জানে না। আর জানবেই বা কী করে? সে এখন বেখেয়ালি হয়ে পড়েছে। ও পাড়ার পাঠের মাঠের পাশে বাঁশবনটাও কেটে ওই হারুন ভূঁইয়ার দালান বানিয়েছে, সেটাই ও জানতো না। অথচ এলাকার সবাই জানে। তো গতকাল কয়েকদিন আগে হঠাৎ করে এরকম দালান দেখতে পেয়ে সুমি অবাক হয়ে বলে, আশ্চর্য, এখানে কিভাবে দালান আসলো? সবাই জানে এখানে অনেক আগের থেকে দালানের কাজ চলতেছিল, কিন্তু সে জানে না। অবাক হয়। আসলে সুমি এতটাই কেয়ারলেস হয়ে যায় যে তার কোনো কিছুর খবর ছিল না এতদিন। কলেজ থেকে সরাসরি বাসায় এসে দরজা লাগিয়ে পড়ে থাকে, এটাই তাই রুটিন। অথচ কয়েক বছর আছে কত সুন্দর করে তিরিং বিরিং করে এই এলাকা থেকে অন্য এলাকায় বান্ধবীদের নিয়ে ঘুরে বেড়াতো। জীবনে নতুন নতুন জঞ্জালের সাথে যুক্ত বাকে সবই স্মৃতি। সকাল ৮টা কি ৯টা হবে, সুমি গিয়ে নিলয় স্যারের বাড়িতে। এই বাড়িটার মালিক ছিল জনাব ইদ্রিস ভূঁইয়া। ভূঁইয়া তার সপরিবারে ঢাকায় থাকেন। এই বাড়ি কবে কখন ভাড়া হয়েছে সে ব্যাপারে সে জানে না। গিয়ে দেখে বাড়িটা তেমনভাবে পরিষ্কার করা নেই। সে ধীরে ধীরে বাড়িতে ঢুকলো। চারপাশে দরজাটা খোলা। সে ডাক দিল, স্যার বাসায় আছেন? কোনো আওয়াজ পেল না। ধীরে ধীরে স্যার বারান্দায় উঠলো। বারান্দার কর্নারে একটা বিড়াল শুয়েছে। তাকে দেখে কীরকম যেন ভয়ানক লাগলো। ব্যাপারটা সুমির কাছে অদ্ভুত লাগলো। সুমি আবার একটু জোর দিয়ে বলল, বাসায় স্যার কে আছেন? মনে হলো ভিতর থেকে কেউ ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ আছি। এখন কে এলো? সুমি বলল, আপনার আমাকে চিনবেন না স্যার, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল যার কারণে এসেছি। নিলয় খালি গায়ে শুয়েছিল, একটা গেঞ্জি পরে দরজা খুলে বেরিয়ে এলো। অবাক হলো নিলয়, মনে মনে ভাবলো, ওহ আসছে, উফ, মাথাই নষ্ট। কিন্তু স্বাভাবিক থেকে বলল, তোমাকে তো চিনলাম না। আপু, তুমি কে? সুমি বলল, স্যার আমার বাসা এখানেই। রত্নাদের কাছ থেকে শুনি আপনি ইংরাজি অনেক ভালো পড়ান। আমি স্যার আপনার কাছে পড়তে চাই। আপনি যদি কোনো আপত্তি না করেন, আমি কলেজে পড়ি, ইন্টার সেকেন্ড ইয়ারে। আর তো বেশি দিন নেই পরীক্ষার, কিন্তু আমার ইংরেজির অবস্থা খুব জঘন্য। আপনার কাছে আমি পড়তে চাই স্যার, যেভাবেই হোক আমাকে আপনি পড়াবেন। নীলয় বলল, আসলে ইন্টারে কাউকে তো আমি পড়াই না, তবে তুমি যখন এভাবে বলছো তোমাকে পড়াতে পারি, কিন্তু তোমাকে যে একা পড়তে হবে। আর একটা ব্যাপার হচ্ছে কি, আসলে ইন্টার পোলাপান বড় হয়ে যায় বলে ওরা কথাবার্তা কম শোনে। ওরা নিজেদের মতো চলাফেরা করে, যার কারণে ওদের একটু বেশি শ্রম দেওয়া লাগে, যেটার ব্যস্ততার কারণে আমি দিতে পারবো না। তুমি যদি তোমার সাথে আরও একজন ফ্রেন্ড বা দুজন ফ্রেন্ড নিয়ে আসো, তাহলে কিন্তু চাপটা আমার কাঁধে বেড়ে যাবে, যার কারণে সেটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। তাই আমি মনে করি তুমি যদি পড়তে হয় একাই একাই পড়বে, এছাড়া কোনো উপায় নেই। এখন তুমি ভেবে দেখো তুমি একা একা পড়তে পারবে কি না। সুমি তার নিজের উদ্দেশ্য পূরণের জন্য এসব কথাগুলি মেনে নিয়ে বলল, অবশ্যই স্যার, আমার কোনো সমস্যা নেই। আমার বাড়ি তো খুব বেশি দূরে নয়, আমি একাই একাই পড়তে পারবো। নিলয় সুমিকে আগামীকাল 3টায় আসতে বলছে। সুমি এরপর থেকে যথাযথ 3টায় ওখানে প্রাইভেট পড়তে হয়। আর এই প্রাইভেটের নিয়ম অনুযায়ী প্রতিদিন প্রাইভেট শুরুর আগে সুমিকে চা অথবা কফি দেওয়া হয়। কয়েকদিন যাওয়ার পর সুমি বুঝতে পারে নিলয় আসলে কোন ধরনের মানুষ। সুমির কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে ওঠে, কেননা সুমি লক্ষ্য করছে মাঝে মধ্যে প্রাইভেট পড়ানোর সময় নিলয় তার হাত ধরার চেষ্টা করে, টেবিলের নিচ দিয়ে তার পায়ে পা ঘেঁষে দেয়, তার বুকের দিকে হা করে তাকায়। আর পড়ানোর বেশিরভাগ সময় সুমিকে জিজ্ঞাসা করে সে প্রেম করছে কিনা, সে সিঙ্গেল কিনা, তার কি ভালো লাগে, শাড়ি কখনো পরে, কপালে টিপ পরলে অনেক ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি। এমনকি সুমিকে এও বলেছে সুমির ঠোঁটগুলো নাকি অনেক সুন্দর। বেশ কয়েকদিন পর সুমিকে নিলয় বলল, আগামীকাল আমার একটু সমস্যা আছে, এই কারণে তোমাকে 3টার সময় পড়াতে পারছি না। আবার কাল যেহেতু বলছি তোমার একটা পরীক্ষা নিয়ে আমি নিব, সেই কারণে কালকে মিস দেওয়া তোমার ঠিক হবে না। তুমি একটা কাজ করো, তুমি বরং কালকে 5টার দিকে আসো, কেমন? সুমি নিলয়ের মতলবটা খুব ভালো করে বুঝলো সে। হ্যাঁ, আসবো। যদিও তখন প্রায় সন্ধ্যা হয়ে আসবে, কিন্তু সুমি রাজি, কারণ সুমি চাচ্ছে ব্যাপারটা আসলে সে কি করে নিজে জানাতে চায়। সুমির মাথায় আর একটা ব্যাপার প্রথম থেকে ঘুরপাক খাচ্ছে।
তিনি বাধ্যতামূলকভাবে প্রতিটি স্টুডেন্টকে চা অথবা কফি খেয়ে তারপর পড়াশোনা শুরু করতে বলেন কেন? না, বেশি দেরি করতে হয়নি, ব্যাপারটা ক্লিয়ার হবে। নিলয় অনেক চালাকির মাধ্যমে এই কাজটা করে। সে প্রতিটি স্টুডেন্টকে চা অথবা কফি খেয়ে তার প্রাইভেট শুরু করে এবং এটা স্টুডেন্টদের অভ্যাসে পরিণত করে। যার কারণে কোনো স্টুডেন্ট চা বা কফি দিলে তারা দ্বিধাবোধ করে না, নির্দ্বিধায় খেয়ে ফেলে। আর এটাই হচ্ছে নিলয়ের সবচেয়ে শক্তিশালী পয়েন্ট। পরের দিন সুমি 5টার সময় সেখানে যায়, তবে চালাক করে রাজীব, তুহিন, আমজাদ এদেরকে বলে। তারপর ওখানে যায়, যাওয়ার পর যথারীতি তাকে একটা কফি এনে দেয়, যেটার মধ্যে মেশানো ছিল একটা শক্তিশালী ঘুমের ওষুধ, যেটা খাওয়ার 5 মিনিটের মধ্যে যাকে খাওয়ানো হবে সে অজ্ঞান হয়ে ঘুমাতে থাকবে। এরপর নিলয় তার হিংস্র সবল দিয়ে সারা অঙ্গ বসিয়ে দেবে। সুমি নির্ভয়ে খায়, কারণ সে জানে তুহিন, আমজাদ ও রাজীব ঘরের চারপাশে আছে। তারা যে কোনোভাবে হোক তাকে লক্ষ্য করছে, অতএব সমস্যা হতে দিবে না। খাওয়ার 4 মিনিটের মধ্যে সুমির প্রচণ্ড মাথা ব্যথা ও ঘুম পায়। সে ঘুমিয়ে পড়ে। এরপর নিলয় সুন্দরভাবে তার ফোনের ভিডিও অন করে সেট আপ করে। সেট আপ করার পর ধীরে ধীরে নিলয় তার দূষিত জিভ বের করে সুমির দেহের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু না, সুমিকে সে কিছুই করতে পারেনি। সঙ্গে সঙ্গে দরজা জানলা ভাঙার আওয়াজ। রুমের মধ্যে তিনটা ছেলে একসাথে প্রবেশ করলো। তারা নিলয়কে কিল, ঘুষি, লাথি দেওয়া শুরু করে। মারতে মারতে রুম থেকে বের করে উঠানে নিয়ে আসে। নিলয়ের নীল মুখোশটা খুলে যায়। চিল্লাচিল্লি আর শব্দ শুনে এলাকার মানুষ জড়ো হয়ে যায়। ফোন করা হয় পুলিশ স্টেশনে। কিছু সময় পর পুলিশ এসে মারধর থামায়। নিলয় আধমরা হয়ে পড়ে আছে উঠোনে। চারপাশে হাজারো উৎসুক জনতা। পুলিশের কাছে হস্তান্তর করা এরা তিনজন। পুলিশ তারপর ওকে রিমাইন্ড নিয়ে সকল সত্যতা যাচাই করে। তিশার সাথে কিভাবে কি হয়েছিল, লিমাকে কি করা হয়েছিল, সব স্বীকার করে নিলয়। নিলয় বাড়ি কুমুদপুর। এখান হতে একদিনের পথ। নিজ এলাকায় এরকম কাণ্ড ঘটিয়ে পালিয়ে এখানে এসেছিল নিলয়। ছোট ছোট বাড়ন্ত মেয়েদের প্রতি তার নিকৃষ্ট লোভ। এই লোভের বশবর্তী হয়ে নিলয় স্বীকার করে নেয় নিষ্পাপ মেয়েদের। স্টুডেন্টের সাথে খুব ঘনিষ্ঠ হওয়ায়, যা অল্প সময় কম বেতনে প্রাইভেট পড়ায় বলে এরকম অনেক মেয়ে আছে তার কাছে পড়তে আসে। সে প্রতিদিন চা অথবা কফি খাওয়ার একটা অভ্যাস তৈরি করে। এরপর আবার কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝাবে বলে, নোট দেবে বলে একা আসতে বলা হয় নির্দিষ্ট মেয়েকে। তখন ওই মেয়েকে গ্রুপে ছেড়ে একা একা আসে। আসার পর তাকে চা বা কফি দেওয়া হয়। প্রথমত নির্দ্বিধায় উক্ত মেয়েটি চা অথবা কফি খায়, কিন্তু খাওয়ার পর বেহুশ হয়ে ঘুমের দেশে চলে যায়। এরপর নিলয় জন্তুর মতো লাফিয়ে পড়ে নিষ্পাপ মেয়েটার উপর। শুধু তাই নয়, ভিডিও ধারণ করে রাখে সেসব, কারণ মেয়েটা যখন জাগ্রত হয় সে বুঝতে পারে তার সর্বনাশ হয়েছে। তখন যাতে মানুষকে বলে দেওয়ার ইচ্ছে আর না করে, সেজন্য নিলয় তাকে রেকর্ড করা ভিডিও দেখিয়ে ভয় দেখায়। ঠিক এরকম করেছিল তিশার সাথে। সর্বনাশ করার পর ভিডিওটা যে তাকে দেখায় আর বলে দেয় যদি কখনো বলে এটা, তাহলে এই ভিডিওটা সারা পৃথিবী ভাইরাল হয়ে যাবে। পৃথিবীর মানুষের তোমার দেহের সব কিছু দেখে তৃপ্তি হবে। কেউ বলবে না তোমাকে জোর করে এসব করানো হচ্ছে, কারণ তারা এসব ভাবে না, খালি দেখে। তারা জিভের পানি ফেলবে, তোমায় দেখে মজা নেবে, একে অপরকে পণ্যের মতো লিঙ্ক দেবে। হাহা, মজা মজা মজা। এসব কথা শুনে তিশা তখনই মরে গিয়েছিল। লজ্জার ভয়ে প্রকাশ্যে কাঁদতে পারত না মেয়েটা। নীরবে কান্না করত। এই মেয়েটা কত অশ্রু চোখ থেকে বেরিয়েছে তার হিসেব জানে না। এরকম ভিডিওর ভয় দেখিয়ে নিলয় তিশাকে অনেকবার পৈশাচিক অত্যাচার করেছে, কিন্তু শেষে এসব সহ্য করতে না পেরে তিশা আত্মহত্যা করেছিল। লিমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। অবশেষে সুমির সাহসী ও ভূমিকার বুদ্ধিমত্তার ওইরকম একটা পশুর অত্যাচার দমন করতে হয় সেই গ্রামে। এরপর থেকে আর কোনোদিন ওইখানে ওরকম নীলায় আর দেখা পাওয়া যায়নি। আবার শান্তি ফিরে এসেছিল সেই গ্রামে। সুখে শান্তিতে বাঁচতে শুরু করেছিল ওই এলাকার মানুষ। পরিশিষ্ট মেয়ে হিসেবে জন্ম যারা নিয়েছ তাদেরকে উচিত সবসময় নিজেকে বিপদমুক্ত রাখা। যতটা পারা যায়। পৃথিবী বড়ই অদ্ভুত। কখন কোন মানুষটা তার রূপ চেঞ্জ করে নেবে কেউ জানে না। পৃথিবীর খারাপ মানুষরা ভালো হয়ে উঠুক, ভালো মানুষরা আরও সতর্ক হোক, এই প্রত্যাশায় সমাপ্ত করছি। সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নীল মুখোশ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।